আজকে শুরুতেই এই বইটার কয়েকটি লাইন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, কারণ এখানে যা লেখা আছে তা এই বইয়ের জন্য একদমই পারফেক্ট বলেই আমার মনে হয়েছে। আমরা অনেকেই পুরাণ মহাকাব্যের কাহিনীগুলোকে বেশিরভাগ সময় এড়িয়ে যাই, হয়তোবা ভাষার কাঠিন্যের ভয়ে, কখনো বা উড়িয়ে দিই গালগল্প বলে। আসলে অনেকেই মনে করেন যে এগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নেই, থাকতে পারে না। অথচ যদি যুক্তি আর বিচারের আতশকাচের তলায় এই সমস্ত গল্পকে আমরা ফেলি, তাহলে শুধুমাত্র দার্শনিক দিক নয়, হয়তো বাস্তবের খোঁজও পেতে পারি। সেই উদ্দেশ্যেই সেই চিরচেনা অথচ চিরনতুন কাহিনীগুলির যুক্তি নির্ভর বাস্তব রূপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইয়ের 8টি কল্পকাহিনীর মাধ্যমে। এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি ফিল করেছি এই বইয়ের কাহিনীগুলি পড়তে গিয়ে। লেখক টোটাল 8টি পৌরাণিক কাহিনী নিয়ে সাজিয়েছে এই বইটি। প্রথম কাহিনী হেরম্ব সম্ভবে ভগবান গণেশের কাহিনী তুলে ধরা হয়েছে, যে তিনি কিভাবে একটি গজের মুখ পেলেন। কিন্তু এখানে তার যে সৃষ্টি দেখানো হয়েছে তা লেখক আধুনিক যুগের চিকিৎসা শাস্ত্রের সাথে যে সুন্দরভাবে তুলে ধরেছেন, যা পড়তে গিয়ে আমাদের চেনা পরিচিত অলৌকিকেরও যেন যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া যায়। পৌরাণিক কাহিনীর এরকম অ্যাপ্রোচ দেখে আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল এবং এই কাহিনীর সংকলনের বাকি কাহিনীগুলোতে ডুব দেওয়ার সিদ্ধান্ত নিই। দ্বিতীয় কাহিনী পুংসবনে ইক্ষ্বাকু কুলপতি যুবনাশ্বের সন্তান প্রসবের গল্পটিতেও মেডিকেল শাস্ত্রের এক অনন্য নিদর্শন তুলে ধরেছেন লেখক। তৃতীয় কাহিনী প্রস্তর প্রতিমায় এক নারীর সম্মানের বিষয়টিকে এত অসাধারণভাবে লেখক তুলে ধরেছেন যে এই কাহিনী পড়তে গিয়ে চোখের কোণা যে কখন হালকা ভিজে যায় বুঝতে পারিনি। কিন্তু গল্পের এন্ডিং এতটাই স্যাটিসফ্যাক্টরি যে শেষে মন খুশি হয়ে যায়। চতুর্থ গল্প অমর্ত্যতে আমরা নচিকেতা এবং ধর্মরাজ যমের মধ্যেকার কথোপকথন দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি জ্ঞানের আলোয় চারিদিক ম্রিয়মান হয়। এমনি পড়তে খারাপ লাগে না ঠিকই, কিন্তু এই সংকলনের সব থেকে দুর্বল কাহিনী আমার এটিকেই মনে হয়েছে, যেটিকে আরেকটু ছোট করলেই মনে হয় ভালো হতো। পঞ্চম গল্প মৎস্যগন্ধায় আমরা দেখতে পাই কিভাবে এক নারীর থেকে মাছের গন্ধ আসে এবং তা কিভাবে দূর হয়। এর থেকে বেশি ডিটেলস বলবো না, কারণ কাহিনীর শুরুতে আমি অন্তত বুঝতে পারছিলাম না যে এখানে কোন চরিত্রের কথা বলা হয়েছে। যত পড়ি আর বুঝতে পারি ততই রোমাঞ্চ অনুভব করি। এখানেও বর্তমান চিকিৎসা শাস্ত্রের দিকটিকে লেখক সুনিপুণভাবে তুলে ধরেছেন। ষষ্ঠ গল্প অগ্নিজাতিকায় রয়েছে দ্রৌপদী এবং ধৃষ্টদ্যুম্নের অলৌকিকভাবে উদ্ভব হওয়ার একটি যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা। সপ্তম গল্প লঙ্কেশ্বরীতে রাবণ এবং তার স্ত্রী মন্দাদরীর এক অনন্য আখ্যান তুলে ধরা হয়েছে এবং রাবণের মৃত্যুর পথ কীভাবে প্রশস্ত হয়েছিল তার একটি সুন্দর বিবরণ দেওয়া হয়েছে। এই কাহিনীটি পড়ার সময় আমি রীতিমতন রোমাঞ্চ ফিল করেছি। আর শেষ গল্প অসিতা এই কাহিনী সংকলনের সেরা কাহিনী বলে আমার মনে হয়েছে। এখানে যুক্তি, বুদ্ধি এবং অলৌকিকতার এক অসাধারণ মেলবন্ধন রচনা করতে লেখক সফল হয়েছেন বলে আমার অন্তত মনে হয়েছে, যার ফলে এই কাহিনী একবার পড়তে শুরু করলে শেষ না করে থামা যায় না এবং এই কাহিনীর শেষে এসেও পাওয়া যায় এক অনন্য সুন্দর অনুভূতি। এখানে প্রতিটা কাহিনীতে লেখকের লেখনী অসাধারণ লেগেছে। সংলাপগুলি যথার্থ এবং কাহিনীর মানকে উন্নত করতে সহায়তা করেছে। গল্পে যে শব্দচয়ন করেছেন লেখক তাই পড়ার অনুভূতিকে অনেক গুণ বাড়িয়ে নিয়ে যেতে সহায়তা করেছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, পৌরাণিক ঘটনাগুলিকে যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিয়ে এত সুন্দরভাবে গড়ে তোলার কারিগর সৌরভ আঢ্য মহাশয়কে আমি কুর্নিশ জানাই। এতক্ষণ ধরে যে বইটির বিষয় নিয়ে আমি কথা বললাম সেটি হলো সুলেখক সৌরভ আঢ্য রচিত পৌরাণিক কাহিনী সংকলন অষ্টক 2 নিয়ে। বইটি প্রকাশিত হয়েছে রীতি পাবলিকেশন থেকে। বইটিতে মোট 208টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 320 টাকা। বইটি হার্ড কভারে প্রকাশিত হয়েছে। দাম অনুযায়ী হার্ড কভারের কোয়ালিটি আমার বেশ ভালো বলে মনে হয়েছে। হার্ড কভারের উপরে ডাস্ট জ্যাকেট দেওয়া রয়েছে যা খুলে নেওয়া যায়। ভেতরের হার্ড কভারেও সেই প্রচ্ছদটি রয়েছে, যা পার্সোনালি আমার খুব পছন্দের। এছাড়া পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। তবে একটি বিষয় আমার বেশি ভালো লেগেছে, সেটা হলো এই বইতে মুদ্রণ প্রমাদ অনেক কম, যেটা বর্তমান যুগে খুব কম বইতেই আমি নোটিশ করি। ফন্ট সাইজ খুব বড়ও লাগেনি আবার ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয়নি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ এবং অলঙ্করণ নিয়ে। বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ দুটোই করেছেন সৌম্য আঢ্য। প্রচ্ছদ এবং অলঙ্করণ দুটোই আমার বেশ ভালো লেগেছে। গল্পের ভিজুয়ালাইজেশনে খুব সুন্দর রোল প্লে করেছে অলঙ্করণ। এরকম শান্ত স্নিগ্ধ কাহিনী উপযোগী প্রচ্ছদ দেখে এই বইয়ের প্রতি একটা আকর্ষণ আমার ফিল হয়েছিল। এবারে সে সংকলনটির নেগেটিভের দিকে। যদিও যে পয়েন্টটিকে আমি নেগেটিভ বলবো সেটাকে আদৌ নেগেটিভ বলা যায় কিনা তা নিয়ে আমার সংশয় রয়েছে। সেটি হলো গল্পে ব্যবহৃত শব্দ। আসলে অনেক বাংলা শব্দের কিছু স্বল্প প্রচলিত শব্দ লেখক এখানে ব্যবহার করেছেন গল্পের প্রয়োজনে, যা পড়তে গেলে যারা সেই শব্দ সম্পর্কে জানে না তাদের একটু সমস্যা হতে পারে। কিন্তু
সেই শব্দগুলি প্রয়োগের কারণেই লেখনীগুলি পড়তে আমার বেশ ভালো লেগেছে। কিন্তু অনেকের সমস্যা হতে পারে বলে এই একটি পয়েন্টটিকেই আমি এর নেগেটিভ পয়েন্টের মধ্যে রাখলাম। এবারে আসি উপসংহারের দিকে। ঘটনা হলো, অনেকে বলতে পারেন যে অষ্টক 1 না পড়ে আমি অষ্টক 2কে কেন করলাম। 1 না পড়েও 2 পড়া যায়, কারণ এখানে প্রতিটি কাহিনী স্বতন্ত্র। আর শুরুতে যেটা বললাম এখনও তাইই বলছি যে সৌরভবাবু এই 8টি পৌরাণিক কাহিনীকে এত সুন্দর করে যুক্তিগ্রাহ্য ভঙ্গিতে আমাদের সামনে তুলে ধরেছেন যে এই কাহিনীগুলি পড়ার পর মনেই হয় যে সত্যিই তো এইভাবেও তো পুরাণ বর্ণিত অলৌকিক ঘটনাগুলিকে ব্যাখ্যা করা যায়। ফলে লেখাগুলি পড়তে গিয়ে খুবই ফ্রেশ ফিল হয়। কখনোই মনে হয় না সেই একই পুরাণের গালগল্প পড়ছি, যার সত্যি হয়তো ভিত্তি নেই, নাকি আমরা খুঁজে পাইনি। যাই হোক, এই কাহিনী সংকলন আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের 100% রেকমেন্ড করছি। আশা করি আপনাদের খারাপ লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ্য প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার, কমেন্ট করার আর শেয়ার করার এবং সম্ভব হলে হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।